সো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আজকে মূলত এই বুক রিভিউটার চতুর্থ সেশন, এবং আমরা বিশেষ করে গত কয়েকদিনে আমাদের বুক রিভিউ সেশনে যারা জয়েন করেন কয়েকজনের ফিডব্যাক আমাকে খুব আনন্দিত করেছে, অত্যন্ত ইন্সপায়ার্ড করেছে। আমি মনে করেছি যে আসলে এই আরো বেশি ফ্রিকোয়েন্টলি এই প্রোগ্রামগুলো করা উচিত। এনিওয়ে, আমি এখন শুরু করছি আমাদের ফোর্থ সেশন, এবং আমরা নিশ্চয়ই বইটার কথা আমাকে ইমতিয়াজ সাহেব বলছিলেন যে বইটা উনি কিনে নিয়েছেন। তো বইটা কিনলে বইয়ের উল্টা পাশেই কিন্তু যে 30 স্টেপ লিস্টেড ইন দ্য বুক, এটা বলা আছে যে 30 স্টেপ। সো আমরা প্রথম, যদিও এখানে 13টা স্টেপ বলা আছে ডিজায়ার থেকে শুরু করে, 13 নাম্বারটা হচ্ছে দ্য সিক্স সেন্স, কিন্তু এখানে আরো একটা জিনিস আছে, দ্য পাওয়ার অফ থট, যেটা প্রথম চ্যাপ্টার ছিল। সো আমরা নিশ্চয়ই খেয়াল করেছেন। সো আমরা যেটা করেছি, লেখক পরিচিতি, বইয়ের ব্যাকগ্রাউন্ড, এটি নিয়ে প্রথম আলাপ ডিসকাশন করেছি। দেন আমরা হচ্ছে যে মানে অথরের প্রিফেসটা কিছুটা দেখেছি, অথরের অটোবায়োগ্রাফি দেখেছি, এবং এন্ড্রিউ কার্নেগি যার উদ্যোগে এই বইটা, তার অটোবায়োগ্রাফি করেছি। এরপরে আমরা চট করে দেখে নিয়েছিলাম প্রিফেস দেখার পরে পাওয়ার অফ থট প্রথম চ্যাপ্টারটা আমরা বলেছিলাম। আর এই বইয়ের লেখক নেপোলিয়ান হিল যে 15টা স্টেপ বলেছেন, তার প্রথম স্টেপ অর্থাৎ ডিজায়ার, উনি ডিজায়ার লিখেছেন, বাট মোস্ট অফ দ্য কেসে উনি বার্নিং ডিজায়ার বলছেন। সো এটি আমরা দেখেছি। আজকে যেটি আলাপ করবো সেটা হচ্ছে ফেইথ বলতে আমরা বুঝি কি, আসলে কোনো কিছু অর্জনের ক্ষেত্রে বিশ্বাসের একটি বিরাট ভূমিকা আছে আমরা জানি, এবং নেপোলিয়ান হিল বলেছেন যে ফেইথ হচ্ছে কোনো কিছু অর্জনের তৃতীয় স্টেপ বা থার্ড স্টেপ উনি বলছেন। দ্যাট ইজ হচ্ছে যে উনি ফার্স্ট স্টেপ বলছেন যে একটা পাওয়ারফুল থট থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে স্ট্রং বার্নিং ডিজায়ার থাকতে হবে, এবং অবভিয়াসলি এই বার্নিং ডিজায়ার থাকলেই হবে না, এটি অর্জন যে করতে পারবেন সেই ফেইথ যদি না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে হবে না। সো আমরা গত ক্লাসে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছিলাম। আমি জানি না যে আপনারা এই লিস্টটা কেউ করেছেন কিনা অলরেডি। এই লিস্টটা যদি না করে থাকেন তাহলে কিন্তু একটু আসলে এই বই থেকে খুব বেশি লাভবান হওয়া যাবে না। প্রথমত হচ্ছে যে ইমতিয়াজ সাহেব বলেছেন যিনি বইটা কিনেছেন, ফ্যান্টাস্টিক, বিকজ বইটা আমাদের কিনতেই হবে। সো বইটা না কিনলে আসলে যতই আমি বুক রিভিউ করি, যত আপনারা যদি নিজেরা এটা না পড়েন তাহলে কিন্তু এটির ক্ষেত্রে খুব একটা বেনিফিট হওয়া যাবে না। সো এটি একটি বড় ইস্যু যে আমরা এটি কিনে ফেলবো সবাই আস্তে আস্তে করে। এখন যদি না কিনে থাকেন, সময় তো অবভিয়াসলি আছে। সো এটি একটি ইম্পর্টেন্ট ইস্যু। সেকেন্ড ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আমি বলেছিলাম যে 6th স্টেপ মেথড, আমরা আগের যে বার্নিং ডিজায়ার চ্যাপ্টারের পেজ নম্বর 34 আমরা প্রথমে বলেছিলাম ডিফাইন দ্য অ্যামাউন্ট। যেহেতু লেখক এখানে বলেছেন যে উনি অ্যামাউন্টের কথা বলেছেন, বা এখানে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বলছে, দ্যাট ইজ হচ্ছে যে উনি মানির কথা বলছেন মূলত, এবং আসলে মানি ছাড়াও অনেক বিষয় নিয়ে লেখক কথা বলছেন, বাট মূলত হচ্ছে যে অ্যামাউন্ট মানি ইম্পর্টেন্ট, সেজন্য বলা হচ্ছে যে ডিফাইন দ্য অ্যামাউন্ট। এখানে আমরা ডিফাইন দ্য গোল বলতে পারি, অথবা স্পেসিফিক গোল বলতে পারি। স্টেপ 1, দ্যাট ইজ হচ্ছে ঠিক করা যে আমি কি করতে চাই। আমি আগামী 3 বছরে সিএ পাস করব, অথবা আগামী 3 বছরে এসএসসিএ, সীমা, সিএমএ পাস করব, অথবা আগামী 3 বছরে আমি 3 কোটি টাকার মালিক হব। দ্যাট ইজ দ্য স্পেসিফিক গোল, অবজেক্টিভ অর স্পেসিফিক অ্যামাউন্ট। তারপরে হচ্ছে এটি অর্জন করতে গেলে আমাকে কি কি ছাড় দিতে হবে, আমি কি কি স্যাক্রিফাইস করবো, যেমনটি বলছিলেন আমাদের আপনি। থার্ড হচ্ছে এটি আমি কোন সময় চাই, এটিকে ওই যে 3 বছর বললাম, ওই 3 বছর কথাটা আসলে ঠিক হয়নি, আমি চাচ্ছি যে সিএমএ কোয়ালিফাই করবো। তারপর হচ্ছে সিএমএ কোয়ালিফাই করার জন্য আমি কি কি ছাড় দিতে পারি, কি কি স্যাক্রিফাইস করবো। থার্ড 3 নম্বরটা হচ্ছে যে আমি কোন সময়ে এটিকে অর্জন করব। আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কি আগামী 3 বছরে করবো, নাকি 2 বছরে করবো, নাকি 4 বছর, নাকি 1 বছর। দ্যাট ইজ দ্য স্পেসিফিক টাইম লিমিট। এরপরে 4th স্টেপ হচ্ছে যে এটিকে একটা রিটেন প্ল্যান, বাট কোথাও কিন্তু আগে বলা হয়নি। আগে বলেছে যে স্পেসিফিক করেন আপনার গোলটা, তারপরে বলা হচ্ছে কি কি স্যাক্রিফাইস করতে পারবেন, তারপরে বলা হচ্ছে স্পেসিফিক টাইম লিমিট সেট করেন। 4th বলা হচ্ছে যে আপনি এখন একটা মাস্টার প্ল্যান করেন, এবং সেই প্ল্যানের ভিতরে শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম প্ল্যান থাকতে পারে। যে 3 বছর হয়ে থাকে নিশ্চয়ই এভরি 6 মান্থ বা এভরি 3 মান্থে আমরা ভাগ করে নিতে পারি। দেন হচ্ছে এই 4টা একটা কাগজে লিখে ফেলা একদম, যে প্রথমে আপনি নাম্বার 1 পয়েন্ট লিখলেন যে ডিফাইন দ্য গোল অর অ্যামাউন্ট। দেন আপনি কি কি স্যাক্রিফাইস করবেন টোটাল ডিটেইলটা লেখেন, তারপরে লেখেন কবে করতে চান, টার্গেটেড ডেট, তারপর হচ্ছে প্ল্যানটা লিখেন। এবং এই প্ল্যানটা লেখার পরে এটা হচ্ছে নাম্বার 5। আর নাম্বার 6 হচ্ছে প্রতিদিন অ্যাটলিস্ট 2 বার, দ্যাট ইজ হচ্ছে রাতে এবং সকালে আপনারা এটা পড়েন। সো এই লাউডলি পড়েন, জোরে জোরে পড়েন, এটা কি ফেইথে নিয়ে আসেন। এ কারণে এই বইয়ের প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু একটার সাথে একটা লিঙ্কেজ। আমি যখন বলছি পাওয়ারফুল থট, যেটা আপনি চিন্তা না করতে পারলে কিন্তু এই গোল সেট করতে পারবেন না। যখন চিন্তা করলেন, গোল সেট করলেন, ওই গোলকে অ্যাচিভ করার জন্য আপনি স্ট্রং
ডিজায়ার, দ্যাট ইজ বার্নিং ডিজায়ার সেট করলেন, এরপরে আপনি বিলিফ সিস্টেমে নিয়ে ফেললেন যে আমি এটা করব, আমার দ্বারা সম্ভব, আমি বিশ্বাস করি, এই ফেইথ। সো এই ফেইথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ফেইথ নিয়ে আমরা কথা বলবো, এবং অটো সাজেশন বলে একটা টার্ম আছে, অটো সাজেশন আমরা বলবো। তার আগে আমি এই যে স্ট্রং ডিজায়ার চ্যাপ্টারের একটা জিনিস আমি একটু লেখকের ভাষায় পড়তে চাই, বিকজ এটি আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার মনে হয় যে ভালো লাগতে পারে। লেখক নেপোলিয়ন হিল এই বইয়ের 51 নম্বর পেজ, 51 পেজে বলছেন, at this chapter was being completed, যখন এই চ্যাপ্টারটা উনি অলমোস্ট শেষ করে ফেলছেন, নিউজ কেম টু ডেথ অফ MME সুমন হেঙ্ক। হ্যাঁ, সুমন হেঙ্ক নামে একজন গায়িকা, MME সুমন হেঙ্ক, উনি বলছেন উনি মারা গেছেন, এটি উনি জানতে পারলেন। তো উনি বলছেন যে এই যে প্রখ্যাত আমেরিকার ওই সময়, দ্যাট ইজ হচ্ছে লেখক বইটা লেখা পাবলিশ হয়েছে 1937 সালে, তার নিশ্চয়ই 4-5 বছর আগে বা 5-7 বছর আগে উনি মারা গিয়েছেন। সো যখন উনি মারা গিয়েছেন, সেই নিউজটা পাওয়ার পর উনি বলছেন যে আমি বার্নিং ডিজায়ার চ্যাপ্টার লেখা শেষ করছি যখন, তখনই আমার একটা মৃত্যু সংবাদ আমার কাছে আসলো, এবং তিনি ওই সময়ের ইউএস এর সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট অপেরা সিঙ্গার ছিলেন, তার নাম হচ্ছে সুমন হেঙ্ক, MME সুমন হেঙ্ক। এখন এই সুমন হেঙ্কের কথা বলছেন যে এখানে কিন্তু তার স্ট্রং ডিজায়ার ছিল। কিভাবে? উনি বলছেন, আর্লি ইন হার ক্যারিয়ার MME সুমন হেঙ্ক ভিজিটেড দ্য ডিরেক্টর অফ ভেইনা কোর্ট অপেরা। ভিনা কোর্ট অফ অপেরার যে ডিরেক্টর, তার সাথে উনি দেখা করলেন, টু হ্যাভ হিম টেস্ট হার ভয়েস, এবং গলাটা কেমন উনি এই টেস্টটা দেওয়ার জন্য ওখানে উনি যোগাযোগ করলেন। তখন বাট হি ডিড নট টেস্ট ইট, এবং কিন্তু ওই ডিরেক্টর বললেন যে আমি আপনার এই ভয়েস টেস্ট করব না। কেন? আফটার টেকিং দ্য লুক এট দ্য অকওয়ার্ড এন্ড পুয়ারলি ড্রেসড গার্ল, হি এক্সপ্লেইন none too gently, খুব মানে জেন্টলি বলেননি, একটু রাফলি বলছেন, with such a face and with a personality at all, how can you ever expect to succeed in opera? বলছে যে তুমি এই ধরনের একটা চেহারা নিয়ে, এ ধরনের ড্রেস আপ করে কিভাবে আশা করো যে তুমি একজন সাকসেসফুল অপেরা সিঙ্গার হবে? তারপর বলছেন, মাই গুড চাইল্ড, গিভ আপ দিস আইডিয়া, এই আইডিয়া থেকে বের হয়ে যাও, বাই এ সুইং মেশিন and go to work, একটা সেলাই মেশিন কেনো এবং কাজ শুরু করো। you can never be a singer, বলছেন তুমি কখনোই শিল্পী হতে পারবে না। সো এটি একটা সিম্পল ঘটনা আপনারা শুনলেন। লেখক এরপরে যেভাবে ব্যাখ্যা করেছেন, যেটি আমাকে ইন্সপায়ার করে, আপনাদের করে কিনা আমি অবশ্যই বুঝতে পারবো। লেখক এরপর বলছেন, আচ্ছা এখানে কি বললো তাহলে? লাস্ট লাইনটা ছিল, মাই গুড চাইল্ড, give up the idea, buy a sewing machine and go to work, you can never be a singer. এরপর লেখক বলছেন, never is a long time, never অনেক লম্বা সময়। উনি পরে বলছেন যে the director of the Vienna Court Opera knew much about the technique of singing, উনি সিঙ্গিং সম্পর্কে খুব ভালো জানতেন। he knew little about the power of desire, উনি খুব অল্প জানতেন যে ডিজায়ারের পাওয়ারটা। When it is assumed that the proportion of an obsession, it had been known more than the power, he would not have made the mistake of condemning genius without giving an opportunity. বলছেন লেখক যেটা বলার চেষ্টা করেছেন যে এই অপেরা ডিরেক্টর, উনি সিঙ্গিং অনেক ভালো বুঝেন, উনি গান সম্পর্কে অনেক ভালো বুঝেন, কিন্তু উনি একটা জিনিস সম্পর্কে খুব কম জানেন, সেটি হচ্ছে বার্নিং ডিজায়ার বা ডিজায়ার। উনি বলছেন যদি বার্নিং ডিজায়ার সম্পর্কে ওনার কোনো ধারণা থাকতো, তাহলে একটা খুব জিনিয়াসকে উনি গান করার মানে অপরচুনিটি না দিয়ে উনি ফিরিয়ে দিতেন না। লেখক এই জন্যই কথাটা বলেছেন, যখন ডিরেক্টর এই সিঙ্গারকে অপমান করলেন, বললেন যে তুমি সুইং মেশিন কিনে, সেলাই মেশিন কিনে তুমি সেলাই শুরু করো, তোমাকে দিয়ে গান হবে না, তুমি কখনো গান হতে পারবে না। আমাদের লাইফে আজকে রাব্বি বলেন, ইমতিয়াজ সাহেব বলেন, আমরা যারা এখানে শুনছি, আমি কতজন শুনছি, আমি দেখছি যে এই আমাদেরকে কিন্তু লাইফে কতবার যে শুনতে হয়েছে। আমরা প্রায় 25 জন এখানে আছি, আমি দেখলাম লিস্টে। তো আমরা কিন্তু আমাদের লাইফে কতদিন নেগেটিভ শুনতে হয়েছে। আমাদেরকে বলা হয়েছে তোমাকে দিয়ে কিছু হবে না, তোমাকে দিয়ে তুমি সিএমএ পাস করতে পারবা না, তুমি সিএ পাস করতে পারবা না,
তুমি এই সিএফও কোর্স করে কি হবে, তুমি জবে ভালো করতে পারবা না, এ ধরনের অনেক নেগেটিভ কথা আমাদেরকে বলা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই নেগেটিভ কথাগুলোকে যদি কেউ পজিটিভলি নেয়, এটা কি বলা হয়, একটা টার্ম আছে, আপনারা এটা আমি অন্য একজন বাংলাদেশের প্রখ্যাত ট্রেনারের কাছ থেকে প্রথমবার শুনি, পরবর্তীকালে ইন্টারনেটে দেখেছি, এটিকে বলা হয় PIN। PIN হচ্ছে পজিটিভ ইন নেগেটিভ। দ্যাট ইজ হচ্ছে পৃথিবীতে আপনার না বলার লোকের সংখ্যা অনেক বেশি, আপনাকে কোনোভাবে ডিজার্টেড করা আপনাকে দিয়ে হবে না, এ ধরনের কথা বলার লোকের সংখ্যা এত বেশি। তো তাদের এই নেগেটিভিটির ভিতর যদি পজিটিভিটি খুঁজে বের করা যায়, তা সেটা কি বলা হচ্ছে PIN। দ্যাট ইজ যখন এই অপেরার ডিরেক্টর বলা হলো তুমি একটা সুইং মেশিন, সেলাই মেশিন কিনে তুমি সেলাই শুরু করো, তোমাকে দিয়ে সিঙ্গিং হবে না। পরবর্তীকালে এই ভদ্র মহিলা যার নাম হচ্ছে আপনার হেইং, উনি কিন্তু ইউএস এর বেস্ট অপেরা সিঙ্গার ছিলেন, এবং ওনাকে নিয়েই লেখক বললেন যে বার্নিং ডিজায়ার কি, এটিকে আরেকবার প্রমাণ দিলেন। এনিওয়ে, আমরা বার্নিং ডিজায়ার চ্যাপ্টার শেষ করলাম। আমাদের পরবর্তী চ্যাপ্টার যেটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেইথ, এবং ফেইথের সম্পর্কে লেখক প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে একটা ইন্টারেস্টিং ওয়ার্ড সেন্টেন্স দিয়ে শুরু করেন, যেটি আমাকে অত্যন্ত এই বইয়ের প্রতি আমার ভালোবাসাটা আরো বাড়িয়ে দিয়েছে। উনি বলছেন যে ফেইথ ইজ দ্য হেড কেমিস্ট অফ দ্য মাইন্ড। বলা হচ্ছে ফেইথ ইজ দ্য হেড কেমিস্ট অফ দ্য মাইন্ড। আমাদের যে মন আছে না, আমাদের যে মন, তো ফেইথ, আমাদের যে ব্রেইন এবং মাইন্ড, এই দুটোরই হচ্ছে হেড কেমিস্ট বলা হচ্ছে ফেইথকে। হেড কেমিস্ট মানে তো বুঝেন যে মানে যেটিকে বলা হচ্ছে যে প্রথম মানে প্রধান যে কেমিস্ট, মানে হচ্ছে যে আপনি জানেন যে কেমিক্যাল রিঅ্যাকশন করে। আমরা যে এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি বা আমরা জানি যে এখানে কিন্তু কেমিস্টদের কাজ থাকে ওষুধ তৈরি করা। সো বলা হচ্ছে যে ফেইথ ইজ দ্য হেড কেমিস্ট অফ আওয়ার মাইন্ড। এটি লেখক কেন বলেছেন, এখানে আমি কি ইন্টারেস্টিং কথা বলি। আসলে ফেইথ বা বিশ্বাস মানুষের মনে শান্তি আনে। আমরা জানি যে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে প্রচুর মানুষ সাকসেসফুল হয়, প্রচুর আর্নিং করে, বাট একটা পর্যায়ে তারা প্রচুর আত্মহত্যা করে, তাদের ভিতর অপ্রাপ্তি তৈরি হয়, তাদের ভিতর ফ্যামিলি বাইন্ডিং থাকে না। এ প্রসঙ্গে আমি ছোট্ট একটা গল্প বলি। এই গল্পটি আমি গত 4 বছর আগে আমার পেজে এবং সিএফও বাংলাদেশের পেজে শেয়ার করেছিলাম। প্রবাবলি 2 লাখের উপরে ভিউ হয়েছিল। আমি ছোট্ট করে গল্পটি বলি, তাহলে বুঝতে পারবেন যে ফেইথ, রিলেশনশিপ, এগুলোর কি ভ্যালু আছে। সিম্পল একটা উদাহরণ দিই, সেটি হচ্ছে একটা ছোট বাচ্চা যার বয়স হচ্ছে মাত্র 10 বছর, সে তার বাবাকে বলছে যে ঘুড়ি ওড়াচ্ছিল বাবা এবং ছেলে। তখন বলা হচ্ছে ঘুড়ি উড়াতে উড়াতে ছেলে বলছে যে বাবা, আমার কাছে মনে হয় যে মানুষের লাইফে সাকসেস খুব জরুরি এবং সাকসেস জন্য হার্ড ওয়ার্ক করতে হয়, কিন্তু এই যে তুমি আমাদের জন্য কাজ করো, দাদা দাদি অসুস্থ থাকে, যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে গত 2 বছর আমার বাবা এক্সপায়ার করার আগে গত 2 বছর আমি ওনার সাথে হসপিটালে প্রচুর সময় দিয়েছি, আলহামদুলিল্লাহ সময় দিতে পেরেছি। উনি ডায়ালিসিস করতে হতো, ইভেন আমি সবকিছু কাজ বাদ দিয়ে, আমার মা যখন বললেন যে উনি হোম ডিস্ট্রিক্টে যাবেন, আমি গত 1 সপ্তাহ ওনার সাথে আমাদের হোম ডিস্ট্রিক্টে ছিলাম। সো ওই ছেলের ধারণা যে এই ধরনের ফ্যামিলি বাইন্ডিংস, ফ্যামিলিতে যে কাজগুলো করা হয়, এটি সাকসেসের পিছনে অন্তরায়, এটিকে সাকসেস কে বাধা দেয়। তখন বাবা বলছে তুমি এই ঘুড়ির সুতাটা কেটে দাও। তো ঘুড়ির সুতাটা ছেলেটা কেটে দিল। এরপর দেখা গেল যে ঘুড়িটা অনেক উপরে উঠে গেল এবং উঠে গেল, ছেলেটা খুশি হলো। তখন বললো হ্যাঁ, এই ঘুড়ির সুতাটা আসলে এই ঘুড়িটাকে বেঁধে রেখেছিল, এই ঘুড়িটা উঠতে পারছিল না। সো ফ্যামিলি বন্ডনেস, ফ্যামিলির দায়িত্বও কিন্তু মানুষের লাইফে সাকসেসের অন্তরায়, এখানে কে অবস্ট্রাগল, ছেলেটা বলছিল। ঠিক কিছুক্ষণ পরে দেখলো যে বাতাসের তোড়ে কিছু দূরে ঘুড়িটা উড়ে আস্তে আস্তে আবার ঘুড়িটা কিন্তু নিচে পড়ে গেল। তখন বাবা বললেন যে এই যে ঘুড়িটা এতক্ষণ মনে হচ্ছিল যে আকাশে উড়ে চলে যাবে, কিন্তু দড়িটা মনে হচ্ছে তার অবস্ট্রাগল, কিন্তু দড়িটা হচ্ছে ফ্যামিলি বন্ডনেস। এখানে ফেলো ফিলিংস, ব্রাদারলি, বাবা মা রিলেশনশিপ, হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ, এই রিলেশনশিপ গুলো হচ্ছে এই দড়ির সুতার মতো, যে ইনস্ট্যান্টলি মনে হয় আপনাকে বেঁধে রেখেছে, বাট আপনি যখন এটা ছেড়ে দিবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনার লাইফটা পড়ে যাবে। সো ফেইথ ইজ এ প্রসেস, যেখানে আমরা রিলিজিয়াসলি বিশ্বাস করি যে আমাদের বিশেষ করে সাবকন্টিনেন্ট বা আমরা রিলিজিয়াস ভিউতে আমরা বিশ্বাস করি যে আমাদের মনে কিন্তু ফেইথ একটা শান্তি আনে। যারা বিশ্বাস করে না, যারা হয়তো নাস্তিক, যারা হয়তো কোনো পার্টিকুলার বিষয় বিশ্বাস করে না, তাদের অনেকের লাইফে আমরা দেখি যে চরম ভাবে একটা পর্যায়ে কিন্তু তাদের অশান্তি, তাদের ভিতরে মনের শান্তি নেই এবং তারা কিন্তু খুব 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 দুঃখময় একটা জীবন শেষ করেছেন। এরকম বহুত উদাহরণ আমাদের আছে। তো লেখক এখানে বলেছেন যে, আমি যেটি আবারও বলছি, লেখক বলছেন ফেইথ ইজ দ্য হেড কেমিস্ট অফ মাইন্ড। এবং এখন আমরা এত বছর পরে এই লেখক আজ থেকে 83-84 বছর আগে যে বইটি লিখে গেছেন, এখন এসে প্রমাণিত হয়েছে যে আমাদের
ব্রেন বা মস্তিষ্ক যে কাজ করে এখানে কিন্তু কিছু কেমিক্যালের অনুরণন হয়, মানে আমাদের কেমিক্যাল তো বুঝি আমরা, কেমিক্যাল আমাদের ব্রেনের ভিতরে কিন্তু লিকুইড, হ্যাঁ, এবং এখানে কিছু কেমিক্যালের অনুরণন হয় বা খেলা হয়। এই কেমিক্যাল নড়াচড়ার মাধ্যমে কিন্তু আমাদের ব্রেন কাজ করে। এবং এই যে ফেইথ, বিশ্বাস, যদি আমি বিশ্বাস করি, আপনি যদি বিশ্বাস করেন যে আপনি এটা পারবেন, প্রতিদিনই যদি বলেন আমি পারবো পারবো পারবো, অবভিয়াসলি ব্রেন এটা অ্যাকসেপ্ট করে এবং পরবর্তীকালে এটি সে করতে পারে। সো এই ফেইথ চ্যাপ্টারে আমরা বারবারই দেখেছি যে আমরা প্রথমত যে স্ট্রং থট নিলাম, আমাদের একটা থট প্রসেস স্ট্রং হলো, এই থট প্রসেসের পরে আমরা এটাকে আমরা যদি বিশ্বাস করলাম যে আমাদের এটা করতে পারবো, এবং যখন আমি এই আমার মনে হলো যে আমি এটি করতে চাই, আমার প্ল্যানিং প্রসেসে আসলো। এই প্ল্যানিং প্রসেসের পরে যেটি হয় সেটি হচ্ছে যে আমরা এটিকে স্ট্রং ডিজায়ারে কনভার্ট করি। দ্যাট ইজ, আমার মনে হলো যে আমি সিএ কোয়ালিফাই করতে চাই আগামী 3 বছরে, অথবা রাব্বির যে উদাহরণটা দিয়েছিলাম গত ক্লাসে, রাব্বি আগামী 3 বছর পরে 3 বছরের ভিতরে সে কি করতে চায়, সে হচ্ছে 3 কোটি টাকার মালিক হতে চায়। এই যে চিন্তাটা করলো, এরপর তাকে স্ট্রং ডিজায়ারে কনভার্ট করতে হবে। স্ট্রং ডিজায়ার কনভার্ট করার নিয়ম আমি বলেছি যে আপনাকে আসলে এই স্পেসিফিক জিনিসটা ডিফাইন করতে হবে, দেন আপনি হচ্ছে যে এটিকে কি কি স্যাক্রিফাইস করতে চান এটি এগেইনস্টে সেটি আপনি লিখবেন। এই লেখার পরে আপনাকে হচ্ছে একটা প্ল্যান, আপনাকে এর জন্য কি কি স্যাক্রিফাইস করবেন, তারপরে কবে এটা অর্জন করতে চান সেটি লিখবেন। অর্জন করার ডেটের পরে আপনাকে একটা স্পেসিফিক প্ল্যান বানাতে হবে। স্পেসিফিক প্ল্যান যখন হয়ে যাবে তখন আপনি এটা টোটালটা লিখে ফেলবেন এবং প্রতিদিন অ্যাটলিস্ট সকালে এবং রাতে এটি একবার করে খুব জোরে পড়বেন। সো এই যে স্ট্রং ডিজায়ারটা এভাবে লিখে আপনি পড়লেন, এবং এর সঙ্গে সঙ্গে এটা বলতে বলতে আপনার ফেইথ, আপনার ব্রেনের যে অনুরণন হয়, ব্রেনের ভিতর যে কেমিক্যাল রিয়াকশন হয়, সেই কেমিক্যাল রিয়াকশন কিন্তু আপনাকে বলবে যে আপনি এটা পারবেন। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, আপনারা তাহলে বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে আমরা মানে আমরা যদি বলি, লেটস সে আমি একটা জিনিস ঠিক করলাম, আমি আমার নিজের আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমি ঠিক করলাম যে আমি আগামী প্রথম ঠিক করলাম যে আমি বাংলাদেশের 10,000 প্রফেশনালদেরকে তাদের লাইফে একটা বড় ধরনের ইম্প্যাক্ট আনতে চাই। কিরকম ইম্প্যাক্ট? আমি চাই যে 10,000 লোক হচ্ছে যে তাদের কর্পোরেট গভর্নেন্স নলেজ, তাদের টেকনিক্যাল নলেজ, তাদের IS/IFRS নলেজ, তাদের ট্যাক্স ব্যাটার নলেজ, এবং তারা প্রফেশনালি যেন খুব ভালো করে, তাদের অর্গানাইজেশন গুলো তাদের হিউজ কন্ট্রিবিউশন করে, এবং তাদের অর্গানাইজেশনে কন্ট্রিবিউশন করার সঙ্গে সঙ্গে তারা দেশের উন্নয়নে কাজ রাখে। একটা অর্গানাইজেশন ভালো হলে আপনার দেশের ভালো হবে। সো এইভাবে যদি আমি 10,000 লোককে ট্রেন আপ করতে চাই, তাদের লাইফ স্টাইল চেঞ্জের জন্য একটু কন্ট্রিবিউট করতে চাই, এটা যদি আমার টার্গেট হয়, তাহলে আমি চাই যে এই 10,000 লোককে আমি ট্রেন করব, আমি গাইড করব, আমার লিমিটেড যে নলেজ, লিমিটেড যে এফোর্ট, এটি দিয়ে সাপোর্ট করার চেষ্টা করব। এটি করলাম। সো এইটা আমি চিন্তা করলাম যে আগামী 10,000 লোককে আমি ট্রেন করবো আগামী 5 বছরে। সো এটি আমি ঠিক করলাম। এরপর আমি বললাম যে এর জন্য আমার কি স্যাক্রিফাইস করতে হবে, আমাকে হয়তো রেস্ট অফ দ্য লাইফ পড়ালেখা করতে হবে, প্রতিদিন 3 ঘন্টা, আমার হয়তো সপ্তাহে 2 দিন করে তাদেরকে ফ্রি টিচিং বা গাইডিং বা মেন্টরিং করতে হবে। সো দিস ইজ মাই স্যাক্রিফাইস। তারপর আমি সেট করলাম যে হ্যাঁ, আমি 5 বছরের প্রথম 1 বছরে হচ্ছে যে এই 10,000-এর ভিতরে 3,000 লোককে ট্রেন করবো। এরপরে বিভিন্ন ইউনিভার্সিটি, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে যোগাযোগ করব। তাদের এখানে অলরেডি আমি বিভিন্ন জায়গায় ফ্যাকাল্টি হিসেবে কাজ করি। এখন আর ফ্যাকাল্টি না, আসলে বড় বড় সেমিনার, সিম্পোজিয়াম করতে হবে, তাদেরকে অ্যাওয়ার করতে হবে, তাদেরকে নলেজ বেস বাড়ানোর জন্য হয়তো ইউটিউবে আমি চিন্তা করেছি 500 ভিডিও তৈরি করব। অলরেডি 300 ভিডিও হয়ে গেছে। সো এই যে প্ল্যানগুলো করছি, দিস ইজ মাই প্ল্যান। এবং প্রতিদিন সকালে এবং রাতে আমি এটা লেখার পরে যদি আমি বলি যে আমার আল্লাহ যদি আমাকে সহায়তা দেন, আমি যদি সহায় হয় আল্লাহ, আমি 10,000 লোকের লাইফে কিছুটা হলেও ইম্প্যাক্ট করতে চাই, তাদেরকে ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে চাই। সো দিস ইজ মাই প্ল্যান। এই যে আমি থট করলাম, এটিকে আমি স্ট্রং ডিজায়ারে যদি কনভার্ট করি এবং এটা আমার ফেইথ প্রসেসে, আমার যদি বিশ্বাসে এটা ঢুকে যায়, তাহলে এটা অবভিয়াসলি সম্ভব। আর এর সঙ্গে সঙ্গে আমরা নেক্সট চ্যাপ্টার গুলো আজকের হয়তো এতটা কভার করব না, এর সঙ্গে সঙ্গে আমি এটা লিঙ্ক আপ করি। নেক্সট সেশন গুলো যেটা নিব তাতে অটো সাজেশন, স্পেশালাইজড নলেজ এবং হচ্ছে ইমাজিনেশন, এই 3টি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আজকে বলে যাই, যাতে করে আপনাদের কিন্তু আগ্রহ জন্মায় পরের সেশনটা করার জন্য এবং সম্ভব হলে বইটা পড়া শুরু করেন। সেটি হচ্ছে, আমি যে অটো সাজেশন বলছি, অটো সাজেশন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটু বলি, স্পেশালাইজড নলেজ সম্পর্কে একটু বলি, এবং ইমাজিনেশন এটি বললে আপনারা বুঝতে পারবেন। আমরা যদি ক্লাসটা, আমি জানি না আর কতক্ষণ কন্টিনিউ করব, আমার সময় বলছে যে এখন বাজে হচ্ছে অলমোস্ট কত বাজছে, আপনারা কেউ কি আমাকে হেল্প করতে পারবেন যে কত বাজতেছে এখন? সো আমরা মনে হয় যে আগামী সরি কত 7:42 স্যার। 7:42।
ওকে ওকে, আমরা জাস্ট 10 মিনিট শেষ করব। তো আমি 10 মিনিটে চট করে জিনিসগুলো বলি, তাহলে নেক্সট চ্যাপ্টার পড়তে আপনার যারা যারা আগে বইটা কিনে ফেলেছেন তারাও একটু পড়তে পারবেন, সো দ্যাট তখন কিন্তু আমার সাথে আরো বেশি অ্যাড করতে পারবেন। অটো সাজেশন সম্পর্কে একটা ছোট্ট ইন্টারেস্টিং তথ্য বলি, সেটি হচ্ছে যেমন আমি একটা ছোট উদাহরণ দিই। লেটস সে 2 বছর আগে কোন একটা সময় আমি চিন্তা করলাম আমি একটা এক্সট্রিল গাড়ি কিনবো, এবং আমার গাড়ির কালারটা হবে হচ্ছে লেটস সে ব্ল্যাক। হ্যাঁ, এখন এর আগ পর্যন্ত কিন্তু আমি খুব বেশি এই গাড়িটা সম্পর্কে জানতাম না, যখন আমি শোরুম ঘেটে বের করলাম যে আমি একটা হাইব্রিড গাড়ি কিনতে চাই এবং সেটি হচ্ছে এক্সট্রিল গাড়ি এবং ব্ল্যাক কালার। তো এর আগে কিন্তু আমি কখনোই রাস্তাঘাটে চলার সময় এই গাড়িটা চোখে পড়তো না, কিন্তু যখনই আমি চিন্তা করলাম তখন কিন্তু অটোমেটিকলি আমাকে কিন্তু এটি বারবার চোখে পড়ছে। আর একটা ছোট উদাহরণ দিই, লেটস সে আমি যখন আরো কয়েক বছর আগে অনেক বেশি করে সকালবেলা আধা ঘন্টা 1 ঘন্টা দুটো পত্রিকা পড়তাম, ইংরেজি পেপার। সেটি একটি হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, আর একটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসই মূলত পড়তাম। সো ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস যখন পড়তাম তখন প্রতিদিনই কিছু ভোকাবুলারি আসতো যেটি আসলে আমি বুঝতাম না বা আমার জানা ছিল না। সো আমি যখনই কোনো একটা পার্টিকুলার নিউ ভোকাবুলারি শিখছি, সেটি ডিকশনারি ঘেটে আমি যখন এর অর্থ লিখে রাখছি বা আমার নোটে তুলে রাখছি, এরপরে যখন প্রতিদিন পড়ছি তখন এই ওয়ার্ডটা বারবার আমার সামনে আসছে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে এর আগে কিন্তু এই ওয়ার্ডটা আমি খুব একটা আমার চোখে পড়তো না। অথবা আমি যখন একটা কালো হাইব্রিড কালো রঙের একটা এক্সট্রিল গাড়ি কেনার চিন্তা করলাম, এটি প্ল্যানে যখন মাথায় চলে আসছে তখন বারবার করে কিন্তু এই গাড়িটা আমার চোখের সামনে আসছে। সো এইখানে কিন্তু একটা ব্রেনে কিন্তু আপনি যেটা দেখাতে চান ব্রেনকে, এর সম্পর্কে একটা ইন্টারেস্টিং তথ্য বলি, সেটি হচ্ছে আমাদের ব্রেনের দুটি পার্ট থাকে, একটাকে বলা হচ্ছে যে সাবকনশিয়াস মাইন্ড, একটা হচ্ছে কনশিয়াস মাইন্ড। সো রাফলি ধরা হয় আপনার কনশিয়াস মাইন্ড মানে সচেতন যে আমার মন, এটি হচ্ছে 2%, 2-5%, 2-3% অ্যাপ্রক্সিমেটলি, একদম মানে একদম মাপাত ভাবে যায় না। আর 95-98% হচ্ছে মূলত হচ্ছে যে আপনার সাবকনশিয়াস মাইন্ড, যেটিকে বলা হচ্ছে এই বইয়ের চ্যাপ্টারে লেখক হচ্ছে 11 নম্বর আপনার উনি লিস্টে রেখেছেন, যেটিকে সাবকনশিয়াস মাইন্ড। এটি সাবকনশিয়াস মাইন্ড সম্পর্কে আমরা পরে কথা বলবো, বাট এটুকু বলি সেটি হচ্ছে এই যে কনশিয়াস মাইন্ড সাবকনশিয়াস মাইন্ডকে যত স্ট্রংলি কন্ট্রোল করতে পারবে আপনার তত বেশি আপনার নিজের কন্ট্রোল আসবে। আর একটা ছোট উদাহরণ দিলে আপনি মনে হয় নিশ্চয়ই বুঝতে পারবেন, সেটি হচ্ছে আমি আজ থেকে প্রায় এটা কত 88, তার মানে হচ্ছে 87 হলে অলমোস্ট হচ্ছে 33 বছর আগে যখন প্রথম সাইকেল চালানো শিখি, তখন আমার বড় ভাই আমাকে ট্রেন করেছিল। উনি মোটামুটি কয়েকটা বেসিক রুল বলেছিলেন। প্রথমে সাইকেলের দিকে বলেছিল যে সাইকেলে উঠে কখনোই সাইকেলের নিচের দিকে তাকানো যাবে না, ফ্রন্টে তাকাতে হবে, সামনে। আর একটা জিনিস বলেছিল যে কোনো অবস্থাতে প্যাডেল থামানো যাবে না, কারণ প্যাডেল ঘুরানো থামলে পড়ে যাবো। আর একটা কথা উনি বলতেন যে এই আমার যে সাইকেলের হ্যান্ডেলটা ওটি খুব শক্ত করে ধরা যাবে না, একটু ফ্লেক্সিবল হতে হবে, মানে শক্ত করে ধরলে কিন্তু আপনি এদিক ওদিক নিতে পারবেন না। সো প্রথম যখন এই সাইকেলটা আমি চালানোর চেষ্টা করতাম, আমার ক্লিয়ারলি মনে আছে তখন আর কিছুই মনে রাখতে পারতাম না, মানে খুবই মনোযোগ থাকতো যে আমার সাইকেলের প্যাডেল মারছে কিনা, দূরে তাকাচ্ছে কিনা, হ্যান্ডেলটা একটু ফ্লেক্সিবল করে ধরছে কিনা, এটি নিয়ে খুব চিন্তিত, খুবই চিন্তায় থাকতাম। কিন্তু যখন একটু পরে কিছুদিন পরে যখন সাইকেল চালানো শিখে ফেললাম, তখন দেখতাম যে একটা পর্যায়ে আমি তখন কুষ্টিয়াতে আমরা থাকতাম, ভেড়ামারা একটা আমার আব্বা চাকরি করতেন ওই পানি উন্নয়ন বোর্ডের কলোনিতে। তখন দেখতাম ওই কলোনিতে মাত্র 1 বছর পরে আমি সাইকেলের হ্যান্ডেল ছেড়ে চালাতে পারতাম, যদিও এটা ঠিক না, বাট এটি কিন্তু করতে পারতাম। এটি হচ্ছে দেখেন, অথবা আপনার ড্রাইভার যিনি খুব পাকা ড্রাইভার, উনি দেখবেন যে আপনি গাড়িতে উঠে বললেন যে আমি এখান থেকে লেটসে উত্তরা যাব বা এয়ারপোর্টে যাব, ও এর ভিতরে কিন্তু ইমার্জেন্সি একটা ফোন নিচ্ছে, যদিও এটা নেওয়া ঠিক না, ইমার্জেন্সি ফোন নিচ্ছে অথবা আপনার সাথে কথা বলছে, অথবা সে দু একটা কাজও করছে। এই কাজ করার ভিতরে তার কিন্তু গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে না। কিন্তু যে নতুন গাড়ি চালায় তার কিন্তু কন্টিনিউয়াসলি পাটা, আমার ক্লিয়ারলি মনে আছে আমি যখন প্রথম গাড়ি চালানো শিখি তখনও একটা থাকে এক্সেলেটরে, একটা থাকে ব্রেকে, একটু দিতাম আবার ব্রেকে পা সরিয়ে নিতাম, কারণ ভয় লাগতো যে যদি বেশি করে গাড়িটাকে এক্সেল করি, গতি বাড়িয়ে ফেলি, ব্রেকে বোধহয় কন্ট্রোল করতে পারবো না। তখন আমার হাতটা স্টিভ হয়ে থাকতো, শক্ত করে স্টিয়ারিং ধরে রাখতাম, আর আমি একটু করে পুশ করতাম যে একটু গাড়ির গতি বাড়ুক, আবার আমি ব্রেকের কাছে পা এনে রাখতাম। এর কারণ হচ্ছে তখন পর্যন্ত আমার সাবকনশিয়াস মাইন্ডকে কনশিয়াস মাইন্ড
ট্রেন করতে পারে নাই, অটো সাজেশন দিতে পারে না। জিনিসটা একটু কঠিন মনে হচ্ছে আপাতত, আমরা যখন এই চ্যাপ্টার গুলো পড়বো তখন বুঝতে পারবো। আমার মনে হয় যে আপাতত এই চ্যাপ্টারের পরের 3টা সেশন যে ছোট ছোট করে উদাহরণ বললাম, এটি আপাতত শিখেন এবং এটি নিয়ে আমার মনে হয় বইটা একটু পড়ার চেষ্টা করেন। আমরা স্পেসিফিক আজকে তো ফেথ পড়ে ফেললাম, ফেথ সম্পর্কে জানলাম। অটো সাজেশনটা বলতে গেলে এটা বোঝার দরকার ছিল। স্পেশালাইজ নলেজ তো আমরা জানি সবাই, এই যেটা হচ্ছে নাম্বার 4 বলছে, স্পেশালাইজ নলেজ হচ্ছে টেকনিক্যাল নলেজ, এবং সেই জায়গাটাতে আপনাকে কিন্তু স্ট্রং হতে হবে। এটি নিয়ে আমরা কথা বলবো। আর আজকের দিনের সর্বশেষ যেটি আমি পরে পড়াবো, বাট একটা এই বইয়ের একটা গল্প দিয়ে শেষ করব, যেটি আপনাদের আমার কাছে মনে হয়েছে যে ইমাজিনেশন, আপনারা যদি লাইফে উন্নতি করতে চান, ইমাজিনেশনের কোনো বিকল্প নেই, ইমাজিনেশনের কোনো বিকল্প নেই। সেটি বলার জন্য এই গল্পটা বলছি। এই গল্পটা হচ্ছে, আপনাদেরকে আমি উদাহরণটা বলছি, সেটি হচ্ছে একটা ছোট্ট গল্প বলবো, গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গল্পের ভিতরে কোশ্চেন থাকবে। সেটি হচ্ছে আজ থেকে অলমোস্ট 150-60 বছর আগে ইউএস এর একটা ছোট্ট শহর, হ্যাঁ, ইউএস এর একটা ছোট্ট শহর, সেই শহরের প্রাণকেন্দ্রে, ছোট্ট শহর আসলে মফস্বল, শহর বলা যাবে না, এই মফস্বলের প্রাণকেন্দ্রে একটা মেডিসিনের দোকান ছিল। তখনকার মেডিসিন দোকানগুলো এখনকার মতো না, একটু ডিফারেন্ট টাইপ ছিল। সেই মেডিকেল শপের একজন ক্লার্ক বসেছিল, আর একটা ভদ্রলোক অনেক দূর থেকে একটা ঘোড়ায় চড়ে ওই মেডিকেল শপের সামনে এসে রেখে ঘোড়াটা বেঁধে ওই মেডিকেল শপে ঢুকে গেলেন। তো ঢোকার পরে ওই মেডিকেল শপের যে কর্মচারী ছিলেন, সেই কর্মচারীর সঙ্গে, মালিক নয় কিন্তু, কর্মচারীর সঙ্গে কিন্তু উনি কথা বলা শুরু করলেন। প্রায় ঘন্টাখানেক, লেখক বলছেন যে প্রায় ঘন্টাখানেক কথা বললেন। এই ঘন্টাখানেক কি কথা হলো লেখক এখানে বলেননি। লেখক বলছেন যে এই ঘন্টাখানেক কথা বলার পরে ওই ভদ্রলোক, যিনি হচ্ছে আপনার এই ঢুকেছিলেন আপনার ঘোড়া থেকে নেমে, উনি বেরিয়ে আসলেন। উনি ঘোড়ার সঙ্গে বাঁধা ছিল একটা কেটলি, একটা হচ্ছে যে এখনকার যে চায়ের কেটলি না, ওরকম একটা কেটলি যার হ্যান্ডেলটা কাঠের। ওই কেটলি নিয়ে আবার ওই ওষুধের দোকানে ঢুকলেন এবং ওই কেটলিটা ওই ভদ্রলোককে, এই দোকানের কর্মচারী হাতে হ্যান্ড ওভার করে দিলেন, এবং সঙ্গে সঙ্গে ওনার কোটের পকেট থেকে ছোট্ট একটা চিরকুট, কাগজের চিরকুটও তাকে দিয়ে দিলেন। আর এইটি পেয়ে এর বিনিময়ে ওই দোকানের কর্মচারী তার আজীবনের সঞ্চয় করা $500 ওনাকে হ্যান্ড ওভার করে দিলেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? গল্পটা শোনা যাচ্ছে? আচ্ছা, সো এরপরে বলা হচ্ছে যে এই যে $500 দিয়ে একটা কেটলি কেনা হলো, কিনে নিলেন ওই দোকানের কর্মচারী, আর বিক্রি করলেন। বেসিক্যালি যিনি বিক্রি করলেন উনি একজন ডক্টর। তো যাই হোক, আমি সেটি, এই গল্পটা আর একবার বলতে হবে আজকে, বলে রাখি, কারণ এটি ইম্পর্টেন্ট, এটা একটি মাইলস্টোন। এরপর লেখক বলছেন যে এই কেটলির ভিতরে যা ছিল সেটি সম্পর্কে আমি এখনো আপনাদেরকে বলবো না, বাট এই কেটলি আমেরিকার ইতিহাস কি সারা পৃথিবীর ইতিহাস বদলে দিল। কিভাবে বদলে দিল? সেটি হচ্ছে এই কেটলির ভিতরে যে জিনিস ছিল সেটি বিক্রি করার জন্য আমেরিকাতে ইক্ষু, মানে হচ্ছে আখের চাষ বেড়ে গেল। হাজার হাজার বিঘা, হাজার হাজার হেক্টর বিঘাতে আপনার আখ চাষ শুরু হয়ে গেল। এই কেটলির ভিতরে যা যা ছিল সেটি বিক্রি করার জন্য প্রচুর পরিমাণে আপনার কাচের বোতল তৈরি করার প্রয়োজন হলো, এবং ওই কেটলির জিনিস বিক্রি করার জন্য কাচের ইন্ডাস্ট্রি দাঁড়ায় গেল। এরপর বলা হচ্ছে আমেরিকাতে ওই সময় রিসেশন ছিল, গ্রেট ডিপ্রেশন ছিল, এবং গ্রেট ডিপ্রেশন মানে হচ্ছে যে মহামন্দা। বলা হচ্ছে যে মহামন্দাকে এই কেটলি এই মন্দা বন্ধ করে দিল। সারা পৃথিবীতে যে ডিপ্রেশন ছিল, যে সারা পৃথিবীতে যে অর্থনৈতিক মন্দা ছিল, এই কেটলির ভিতর যে পানীয় ছিল সেই পানীয়টা এটিকে চেঞ্জ করে ফেললো, এবং সারা আমেরিকাতে প্রচুর পরিমাণ, লক্ষ লক্ষ কোটি কোটি লোক এটিকে আপনার এই কেটলির জিনিস বিক্রি করার জন্য, কেউ সেলসে কাজ করলো, কেউ প্রোডাকশনে কাজ করলো, কেউ মার্কেটিং এ কাজ করলো। এবং লেখক আরো বলছেন যে সারা পৃথিবীর প্রায় 85% মানুষ এই কেটলির ভিতরে যে তরলটা ছিল সেটি খুব পছন্দ করা শুরু করলো, এবং সারা পৃথিবীব্যাপী এখন বলা হচ্ছে যে এই কেটলি, যেটি $500 কেনা হয়েছিল, সেটির কারেন্ট মার্কেট হচ্ছে $17 বিলিয়ন, যার মার্কেট ক্যাপিটালাইজেশন। এখন এই গল্প শোনার পরে এই কেটলির ভিতরে কি ছিল কেউ বলতে পারবেন? এটি বেসিক্যালি কোকা কোলা, হ্যাঁ, কোক ছিল। এখন লেখক কিন্তু এই কোকের গল্প বলার জন্য এই গল্পটা শেয়ার করেননি। লেখক এখানে যে এই বইয়ের যেটি হচ্ছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, 5 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর যে বিষয়টা, এটা কি বলা হচ্ছে ইমাজিনেশন। আমার বইটা যেহেতু উল্টা হবে নিশ্চয়ই আপনাদের পড়তে অসুবিধা, বাট এই বইয়ের যে 13টা
প্রিন্সিপাল বলেছি, 13টা প্রিন্সিপালের 5th প্রিন্সিপাল যেটাকে বলা হচ্ছে ইমাজিনেশন। লেখক বলছেন, এবার আমি আর একটু ভেঙে বলি, যে ভদ্রলোক ওই আপনার যেটাকে ঘোড়ার পিঠে করে আসছেন, হি ওয়াজ এ ফেমাস ডক্টর, উনি কিন্তু আর্মিতে চাকরি করতেন। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের বাংলাদেশেও আছে, যে বাংলাদেশে কি হয় যে ডক্টররা সরাসরি ক্যাপ্টেন পজিশনে জয়েন করে হচ্ছে আর্মিতে। সো ওখানে ওই ভদ্রলোকও কিন্তু একজন ডক্টর ছিলেন, আর্মিতে চাকরি করতেন। এরপরে কি হয়েছে, যুদ্ধের সময় ওনার পায়ে একটা গুলিবিদ্ধ হয়, এবং তখনকার সময়ে চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না। উনি যেহেতু নিজে ডক্টর, উনি প্রচুর পরিমাণ মরফিন খেতেন এই ব্যথা কমানোর জন্য এবং ট্রিটমেন্টের জন্য। এই মরফিন খেতে খেতে উনি এডিক্টেড হয়ে যান। পরবর্তীকালে নিজে একটা আবিষ্কার করেন, সেটি হচ্ছে যে এই কোকের ফর্মুলা আসলে সবাই জানে না, আমরা কেউই জানি না, বাট স্টিল ওই কোকের ভিতরে তখনকার সময় হচ্ছে যে অবশ্যই আখ ছিল এবং কিছুটা অ্যালকোহল ছিল, চিনি ছিল, অন্যান্য জিনিস ছিল। তো পরবর্তীকালে সারা পৃথিবী যখন এটা ছড়িয়ে যায়, তখন অ্যালকোহলটাকে নিষিদ্ধ করা হয়। এখন আর কোকে অ্যালকোহল ব্যবহার করা হয় না, বাট সারা পৃথিবীর 85 থেকে 90% মানুষ এই কোক খেতে পছন্দ করে বা কোনো লাইফে কোনো না কোনোবার খেয়েছে। লেখক এই গল্প বলছেন যে একজন ডক্টর, অত্যন্ত শিক্ষিত একজন মানুষ, এবং উনি খুব ভালোই জানতেন যে এটা মানে এটি একটা ভালো আবিষ্কার, কিন্তু একজন অশিক্ষিত ভদ্রলোক যিনি ওষুধের দোকানে সেলসম্যান, সে তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে কিনে সেই কোম্পানি আজকে 17 বিলিয়ন ইউএসডির হচ্ছে এটার হচ্ছে মালিক হয়েছেন। এর কারণটা হচ্ছে যে ওই ডক্টরের কিন্তু ইমাজিনেশন ছিল না, ওনার টাকার প্রয়োজন ছিল, যুদ্ধ আহত একজন আর্মি অফিসার ডক্টর, উনি ওনার কিছু দায় দেনা ছিল, উনি এটাকে সেল করলেন মাত্র $500। আর যিনি এটা ইমাজিনেশন করতে পারছেন, নিজেকে ব্রেন খাটাতে পারছেন, ফেথ ছিল, যার একটা স্ট্রং ডিজায়ার ছিল, যিনি ফেথ ছিল, যিনি ইমাজিনেশন করতে পারছিল যে ডক্টর এটাকে ওষুধ হিসেবে ইউজ করলো, কিন্তু আমি এটাকে একটা পানীয় হিসেবে বিক্রি করব। এটি বিশ্বের প্রথম পানীয়, এবং এই পানীয়ের মাধ্যমে মদ বা হচ্ছে যে যেটিকে বলা হচ্ছে যে হুইস্কি বা এই ধরনের জিনিসের বাইরে সফট ড্রিঙ্কস হিসেবে প্রথম কোকা-কোলা আসে, এবং কোকা-কোলাকে চিনে না পৃথিবীর এমন কোনো প্রোডাক্ট নাই। সো লেখক কিন্তু বলেছেন যে আমাদের ইমাজিনেশন এরকম হওয়া উচিত যে আসলে আমরা নিজেদের স্ট্রেংথ, নিজেদের স্ট্রং ডিজায়ার, আমাদের ফেথ, এগুলোকে কম্বাইন করে যদি আমরা নিজেদেরকে মানে প্ল্যানিং করতে পারি। পৃথিবীর অনেক কোম্পানিতে আছে যাদের এমপ্লয়ীদেরকে বছরে একটা সার্টেন সময় ছেড়ে দেওয়া হয় যে আপনি চিন্তা করেন অর্গানাইজেশনের বেটারমেন্টের জন্য, অর্গানাইজেশন নিউ প্রোডাক্ট, অর্গানাইজেশনের প্রসেস ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে। লেখক এখানে বলেছেন যে আপনার জীবনের সাকসেসের জন্য আপনাকে যদি খুব ধনী, লেখক মূলত ধনীর কথা বলেছেন, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এবং লেখক বলেছেন যদি আপনি গ্রো রিচ করতে হয় তাহলে আপনাকে ইমাজিনেশন ক্ষমতা বাড়াতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন। এখনকার যুগে দেখেন মানুষ কিন্তু সব কমন শর্ট ফর্মুলা করে, এখন সবাই অনলাইনে সেল করছে, সবাই অনলাইনে, কিন্তু যদি একটু ডিফারেন্ট কিছু করতে চায়, ইউনিক কিছু করতে চায়, যেটি কিন্তু R&D এর মাধ্যমে সম্ভব, চিন্তার মাধ্যমে সম্ভব। আর একটা বই আছে, এই বইটাকে বলা হচ্ছে 0 to 1। 0 to 1 মানে হচ্ছে, আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে দিই, আজকে লাস্ট সেকশন, এটি হচ্ছে পিটার হেইলের লেখা, এবং বইটা হচ্ছে 0 to 1। এটিকে বলা হচ্ছে 0 to 1 মানে হচ্ছে যে আসলে আমরা ধরেন প্রথম আপনার এরোপ্লেন আবিষ্কার করেছে, এরপরে সবাই কপি করেছে। যে প্রথম হচ্ছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, উনি কিন্তু প্রথম করেছেন। সো প্রথম করাকে বলা হচ্ছে 0 থেকে 1, দ্যাট ইজ হচ্ছে যে কোন একটা কিছু ইনভেনশন করা। আর 1 to ইনফিনিটি, এটি হচ্ছে আসলে কপি করা। চায়নাকে কিন্তু R&D, চায়না ইন্ডিয়া কিন্তু কখনো R&Dর জন্য বিখ্যাত না, জাপান, জার্মান, ইউএসএ হচ্ছে R&Dর জন্য বিখ্যাত। সো বলা হচ্ছে যারা হচ্ছে কপি করে তারা কিন্তু মেইন মজাটা পায় না। কোনো কিছুর ইনভেনশন প্রথম শুরু করার ভিতর কিন্তু অনেক মজা আছে। যাই হোক, ইমাজিনেশন সম্পর্কে বলতে যে আমি কিন্তু 0 to 1 বইয়ের গল্প বললাম, কোন একটা সময় আরো ডিটেইলে কথা হবে। আজকে আমরা এখানেই শেষ করতে চাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।